নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। ভয়াবহ দুর্ঘটনা মুঙ্গিয়াগামী থানাধীন 18 মুড়া পাহাড়ের কলই বস্তি এলাকায়। দুর্ঘটনায় অন্ততপক্ষে 15 জনের অধিক আহত হয়েছে। এর মধ্যে 4 জনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা মুঙ্গিয়াগামী থানাধীন 18 মুড়া পাহাড়ের কলই বস্তি এলাকায়। দুর্ঘটনায় অন্ততপক্ষে 15 জনের অধিক আহত হয়েছে। এর মধ্যে 4 জনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। জানা যায়, কলই বস্তি এলাকা থেকে বোলেরো পিকআপ গাড়ি করে প্রায় 20 অধিক যাত্রী নিয়ে মুঙ্গিয়াগামী বাজারে আসছিল। কারণ আজ ছিল মুঙ্গিয়াগামী হাটবার। উঁচু রাস্তায় উঠতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে গভীর খাদে পড়ে যায়। এর মধ্যে কয়েকজন গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নিজেদের জীবন বাঁচায়, অন্যরা গাড়ি সহ রাস্তার পাশে নিচুর জায়গায় চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চলছে তাদের চিকিৎসা। যদিও এত বড় দুর্ঘটনা ঘটে থাকলেও তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ছিল মাত্র 2 জন। অন্যান্যরা হাসপাতালের পাশে কোয়ার্টার কমপ্লেক্সে কিংবা কোয়ার্টার কমপ্লেক্সে না থেকে নিজ বাড়ি আগরতলায় চলে গেলেও তাদের খবর দিয়ে আনা সম্ভব হয়নি, যার ফলে চিকিৎসা করতে অনেকটাই বিলম্ব হয়। সে জায়গায় চিকিৎসা না পেয়ে দুর্ঘটনাগ্রস্ত লোকজন এক প্রকার নিরাশ হয়ে পড়ে। যদিও কর্তব্যরত চিকিৎসক অলকা দেববর্মা এবং চিকিৎসক অজিত দেববর্মা অনেক চেষ্টা করে এই অবস্থা সামাল দেয়। 8 জনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কোন জায়গা এটা? এটা 18 মুড়া 18 মুড়া 47 মাইল দিয়ে কলিপাড়া দিকে আছে না মারে ইলা মন্দির আছে না এটা বাইরে দিকে রাস্তা কই আইতা ছিল? বাজার আজকে বাজার মানে মহিদিয়া বাজার তো আছে মঙ্গলবার। আচ্ছা, এটা লাগে একটা গাড়িতে কয়জন আছিল? গাড়ি মানে 14 জন মতো এটা কেমনে গাড়ি কই পড়ছে? গাড়ি আবার মধ্যে একবার টানছে উঠতে পারছে, পরে ব্রেক করলে কেমন লুঙ্গা পেরে গেছে। লুঙ্গাত পড়ছো না? কি গাড়ি আসছিল এটা? এটা বোলেরো পিকআপ। কই আইতা আসছিল? মানে কোন জায়গাতে আইতে আসছিল? কলই বস্তির দিকে কোন জায়গাটা কইছে? 18 মুড়া 47 মাইল কতজন হবে গাড়ি? 15-16 জন হইব নি গাড়ি? যে 4 জনকে জিবিপি হাসপাতালে রেফার করা হয় তারা হল রূপশ্রী রিয়াং, সে কলেজ ছাত্রী, বয়স 20 বছর, মীনাক্ষী কলই, বয়স 50, মনোজ দেববর্মা, তিনি গাড়ি চালক, এবং দুঃশাসন রিয়াং। যদিও এই দুর্ঘটনার কবলে 2টি শিশু পড়েছিল, তাদের তেমন কিছু হয়নি। শান্তন টিভি। এজন্য আগরতলার টাটা কালীবাড়ির পুনরাবৃত্তি ঘটল বিশ্রামগঞ্জ থানাধীন রামনগর এডিসি ভিলেজে। মঙ্গলবার সকালে এক মহিলাকে পুলিশের সামনে চুল ধরে টানা হেঁচড়া। অভিযুক্ত জেল পুলিশ কর্মীকে জুতো পেটা করে বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দিল স্ত্রী। ঘরে স্ত্রী সন্তান ফেলে রেখে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের পুলিশ কর্মী শম্ভু ত্রিপুরা রংমালা এডিসি ভিলেজের বিবাহিত অপর এক মহিলার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। জেল পুলিশ কর্মী শম্ভু ত্রিপুরা তার স্ত্রী সন্তানের উপর প্রতিনিয়ত অবৈধ ভালোবাসাকে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। মঙ্গলবার সকালে জেল পুলিশ কর্মী স্ত্রী সহ তার শ্বশুরবাড়ির লোকজন ছুটে আসে রংমালা এডিসি ভিলেজ এলাকায়। সে বিবাহিত মহিলার সাথে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে জেল পুলিশ কর্মীকে অসংলগ্ন অবস্থায় ধরে ফেলেন। উত্তেজিত শম্ভু ত্রিপুরার স্ত্রী সহ তার শ্বশুরবাড়ির লোকজন এবং এলাকাবাসী সে বিবাহিত মহিলাকে চুলে টানা হেঁচড়া করে পুলিশের সামনে বেধড়ক মারতে থাকে এবং মাটিতে লুটিয়ে ফেলে দেয়। অন্যদিকে জেল পুলিশ কর্মী স্ত্রী নিজের পায়ের জুতো খুলে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সহ উত্তেজিত জনতার সামনে নিজের স্বামীকে জুতো পেটা করতে পুলিশের হাতে তুলে দেয়। তারপরে আনন্দ থাকে বুয়া কই যে কানে যাই মে বিনি পুরো লাগা তো বড় কো খেলে মানে টেক্স খেলে মানে পুরা
পুরা তোমায় দেবেন না বমিয়া বুম থুপাই ওরা আমার বাবু রমি তিনি তনি রেখা আনা সাও ও কানি নি সানি রমি তনি কা ফাই দিয়ে নাই তারপরে আমি ফাই কাগো তোলা নে আনি বুঝা না তুই নাই আনা সুগাই কাই আনি বুঝাই। বিশ্রামগঞ্জ থানার পুলিশ কোন রকম ভাবে উত্তেজিত জনতার সামনে থেকে অভিযুক্ত পুলিশ কর্মী সহ সে মহিলাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে। বিশ্রামগঞ্জ থানার মধ্যে উত্তেজিত জনতা অভিযুক্ত জেল পুলিশ কর্মীকে তাদের হাতে তুলে দিতে আন্দোলন শুরু করে। শান্তন টিভি। পবিত্র বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে মন্ত্রী রতনলাল নাথ অত্যন্ত নিম্নরুচি ভাষায় জাত নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে কটাক্ষ এবং আক্রমণ করেছেন। এর তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনে নামবে বাম ছাত্র যুব সংগঠনগুলো। মঙ্গলবার রাজধানীর ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দে। তিনি আইপিএফটি এবং তিপ্রামথার মন্ত্রী বিধায়কদের ক্ষমতার লোভী বললেন। সোমবার পবিত্র বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে মন্ত্রী রতনলাল নাথ অত্যন্ত নিম্নরুচি ভাষায় জাত নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে কটাক্ষ এবং আক্রমণ করেছেন। মন্ত্রী রতনলাল নাথের এ ধরনের অসাংবিধানিক মন্তব্যে তীব্র নিন্দা জানায় বাম ছাত্র এবং যুব সংগঠন এসএফআই, টিওয়াইএফ, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফআই। মঙ্গলবার রাজধানীর ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। তিনি সাংবাদিক সম্মেলন থেকে আরএসএস এবং বিজেপির তীব্র সমালোচনা করে বলেন তারা সমাজে বিষ ছড়িয়ে চলেছে। এরই বহিঃপ্রকাশ ঘটেছে পবিত্র বিধানসভায় মন্ত্রী রতনলাল নাথের মুখ থেকে। মন্ত্রী রতনলাল নাথ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত নিয়ে কথা বলেছেন, অথচ তখন বিধানসভা অধিবেশনের ভেতরে উপজাতি মন্ত্রী ও আইপিএফটি ও তিপ্রামথার বিধায়করাও ছিলেন। তারা কেউ জাত নিয়ে কথা বলার প্রতিবাদ জানাননি। এমনকি তারা হাসি মুখে মন্ত্রী রতনলাল নাথের অসাংবিধানিক মন্তব্যের সমর্থন করেছেন। এর দ্বারা বোঝা যায় তারা আইপিএফটি এবং তিপ্রামথা বলে উপজাতি দরদি যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সুতরাং তারা উপজাতি দরদি নয়, তারা ক্ষমতার লোভী। নবারুণ দেব আরো বলেন, মন্ত্রী রতনলাল নাথ সমাজদ্রোহী ভাষায় জিতেন্দ্র চৌধুরীকে বলেছেন তিনি নাকি মেলার মাঠ আটকে রাখবেন। এ ধরনের মন্তব্য করার পেছনে মূলত উদ্দেশ্য হল বাইরে থাকা সমাজদ্রোহীদের উৎসাহিত করা। কিন্তু রাজ্যের বেকারদের কাজ নেই, মানুষ অভাব অনটনে আছে, দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে। এই বিষয়ে কোনো উল্লেখ নেই বিধানসভায়। এগুলো নিয়ে বিরোধীরা যখন সরকারকে বিধানসভার ভেতরে চেপে ধরেছে তখন এমন মন্তব্য করেছে শাসক দলের মন্ত্রী বিধায়করা। এর বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে কর্মসূচি গ্রহণ করা হবে, বিশেষ করে রাজপথে নেমে আন্দোলন সংগঠিত করা হবে বলে জানান তিনি। দেখেছি গতকালকে রাজ্যের পবিত্র বিধানসভার অধিবেশন চলাকালীন রাজ্যের একজন মন্ত্রী রতনলাল নাথ অত্যন্ত নিম্নরুচির ভাষায় জাত নিয়ে আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে কটাক্ষ করেন, তিনি আক্রমণ করেন। আমরা 4টি ছাত্র যুব সংগঠন এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিএফ রতনলাল নাথের এই ধরনের নিম্ন রুচি, অশোভনীয় এবং অসাংবিধানিক শব্দ উচ্চারণ করে পবিত্র বিধানসভায় যেভাবে আক্রমণ করেছেন তার তীব্র নিন্দা, ধিক্কার, ঘৃণা জানাচ্ছি। আমরা তার সঙ্গে এটা লক্ষ্য করেছি, জাত নিয়ে যখন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে আক্রমণ করেন ঠিক ওই সময় বিধানসভা অধিবেশন চলাকালীন বিধানসভার ভিতরে তিপ্রামথা এবং আইপিএফটির বিধায়করা এবং একজন উপজাতি মন্ত্রী, একজন অর্ধমন্ত্রী সহ সবাই চুপ করে বিধানসভার এই অধিবেশনে বসেছিলেন এবং কেউ কেউ হাসি মুখে জাত নিয়ে আক্রমণকে, রতননাথের আক্রমণকে টেবিল চাপড়ে সমর্থন করেছেন। আমরা মনে করি এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে আসলে তিপ্রামথা, বিজেপি এবং আইপিএফটি যারা করছেন তারা শুধুমাত্র মেকি উপজাতি দরদি সেজে মানুষকে বিভ্রান্ত করা বাদে আর কোনো কিছু করছেন না। কালকে এই ধরনের ভয়ঙ্কর অশোভনীয় আক্রমণের পরও আজকের দিন পর্যন্ত, এখন পর্যন্ত একটা শব্দ ব্যবহার করেননি। ফলে উপজাতি অংশের মানুষ যারা এখন বিভ্রান্ত হয়ে আছেন, আমরা তাদের কাছে অনুরোধ করব যে এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে আসলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমাদের রাজ্যের
ক্ষমতার লোভে আঁকড়ে থাকার জন্য মানুষকে বিভ্রান্ত করে উপজাতি মেকি দরদি সেজে আছেন। আসলে তারা কেউ উপজাতি দরদি না, সবাই হচ্ছেন ক্ষমতা লোভী এবং ক্ষমতার লোভে এই কাজটা, এই গতকালকের এই শব্দকে তারা সমর্থন করেছেন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্যরা। শান্তন টিভি। রাজ্যের জনঔষধি কেন্দ্রগুলিকে আরও বেশি উন্নত করার পরিকল্পনা রয়েছে সরকারের, যাতে মানুষ সঠিকভাবে পরিষেবা পায়। এই জনঔষধি কেন্দ্রগুলি থেকে মঙ্গলবার রাজধানীর বাদারঘাট স্থিত সমবায় দপ্তরের অধীনে মার্কফেডের কার্যালয়ে মার্কফেডের ৬৯তম প্রতিষ্ঠা দিবসে কথা বলেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আরও বলেন, সমবায় দপ্তর মানুষের স্বার্থে কাজ করে চলেছে। আগামী দিন এই দপ্তর রাজ্যের আর্থিক বিকাশের জন্য আরও কিভাবে কাজ করতে পারে সেদিকে পরিকল্পনা গ্রহণ করেছে। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, চিকিৎসকরা যদি প্রেসক্রিপশনের মধ্যে জনঔষধি কেন্দ্রগুলির ওষুধ না লেখেন, তাহলে সে বিষয়টি সামনে আসলে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করা হবে, যাতে মানুষ সঠিক পরিষেবা পায়। তার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য এদিন রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। আজকে সেটা আমাদের ত্রিপুরার ইতিহাসে সেটা একটা অন্যতম দিন। এই মার্কেটে বিগত দিনে কোনো সময় তারা প্রতিষ্ঠা দিবস সেটা পালন করেনি, এবং আমার সদ্যীয় মাননীয় চেয়ারম্যান মার্কেটে সদ্য অভিজিৎ দা মহোদয় উনি রয়েছেন, ওনার উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি। এবং আমরা সেটা বলতে পারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় নেতৃত্বে আমরা 2018 যখন আমরা এই রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা হয়, তখন থেকে আমাদের রাজ্যের এই সমবায় দপ্তরটাকে আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা বিভিন্নভাবে আমরা উদ্যোগ গ্রহণ করি। এবং সবাই জানে, দেশের আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মন্ত্রী তথা আমাদের এই সমবায় দপ্তরের ইউনিয়ন মিনিস্টার অমিত শাহজি, উনি এই দপ্তরের মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে সারা দেশের প্রত্যেকটা মানুষের কাছে এই সমবায়ের আন্দোলন, সমবায়ের ভূমিকা, সমবায়ের চাহিদা, সমবায়ের নীতি, সেটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য যথেষ্ট উনি কাজ করে যাচ্ছেন। সোমবার রাতে মুঙ্গিয়াগামী থানার পুলিশ ৪১ মাইল এলাকায় নিয়মিত ভেহিকেল চেকিং করার সময় দুটো বোলেরো গাড়ি আটক করে তল্লাশি চালায়। গাড়ি দুটি থেকে আটক হয় প্রচুর পরিমাণে চোরাই কাঠ। গাড়ি দুটির নম্বরটি R06C1738 এবং TR01A W1614 অবৈধ কাঠ সমেত আটক করতে সক্ষম হয়। পরবর্তী সময় এই গাড়ি সমেত আটককৃত কাঠ বন দপ্তরের হাতে হস্তান্তর করা হয়। একই সাথে মোট 4 জনকে আটক করা হয়েছে। বন দপ্তরের কর্মীদের দাবি অনুযায়ী গাড়িগুলো সহ আটককৃত কাঠের বাজার মূল্য প্রায় 10 লক্ষাধিক টাকা হবে। সে সাথে দাবি করা হয়েছে উপযুক্ত ধারায় মামলা করা হবে। কইলি যাবেন মালিক কেডা বাড়ি কই আসি এমনপুর এটা কই দেন না আপনার লইছে কেডা শিমুল সবসময় কাজ করেন নাকি? না, তার আগে সবসময় কাজ করতো। এটা কই দেন আমরা আজকে আনছে পুরে পেট্রোলিংয়ে বেরোই। তারপর আনুমানিক সন্ধ্যা 5:30 নাগাদ আমাদের কাছে খবর আছে যে মুঙ্গিগামী পিএস থেকে দুটো গাড়ি সিজ করেছে 41 মাইল থেকে। তারপর আমাদেরকে ইনফর্ম করে আমরা গিয়ে গাড়িটিকে মুঙ্গিগামী পিএস সিজ করে আমাদেরকে হ্যান্ডওভার দেয়। গাড়ির সঙ্গে আর মানে কারোর 4 জন আসামি পাওয়া গেছে, আমাদেরকে হ্যান্ডওভার দিয়েছে। এটা করতে বেঁচেছিল, তারা লংতরাই থেকে আগরতলা যাবে। সোমবার রাতে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। স্থানীয়দের নজরে আসতে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের নেতৃত্বে
কংগ্রেস কর্মীরা কংগ্রেস ভবনে যায়। জেলা কংগ্রেস সভাপতির অভিযোগ, শাসক দল দ্বারা এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। এখন পর্যন্ত বারংবার এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে জেলা কংগ্রেস ভবনে। পরবর্তী সময় তারা রাধা কিশোরপুর থানায় গিয়ে অভিযোগ জানায় এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি করেন। সেখানে পুড়িয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র, ফায়ার ব্রিগেড খবর পেয়ে, সাধারণ মানুষ ফায়ার ব্রিগেড খবর দিয়েছে, ফায়ার ব্রিগেড গিয়ে আগুন সেখানে আয়ত্তে এনেছে। সেই কারণে আমরা এসেছি। আরকেপুর থানার যিনি আধিকারিক আছেন ওনাকে পাইনি। সেকেন্ড অফিসারের সাথে আমরা পরিষ্কার বলেছি অবিলম্বে যে সমস্ত দুষ্কৃতিকারীরা কংগ্রেস ভবনে আজকে আগুন জ্বালিয়েছে তাদের যাতে চিহ্নিত করে আইনের আওতায় আনা। কাউকে কি দেখতে পেয়েছেন? ঘটনা আমরা দেখতে পাইনি। আগুন যখন লাগিয়েছে সাধারণ মানুষ আমাদের ফোন করে সেই খবর দিয়েছে, আমরা ছুটে এসেছি জেলা কংগ্রেসের সমস্ত কাজে। এখন পুলিশ কি বলল? পুলিশ বলল যে সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কংগ্রেস ভবনে এবং তারা তদন্ত করে ব্যাপারটা দেখছে। একটা গভীর ষড়যন্ত্র চলছে। তারা মনে করছেন, শাসক দল মনে করছেন যে কংগ্রেস ভবনে আগুন লাগালে, কংগ্রেস ভবন লণ্ডভণ্ড করে দিলে কংগ্রেস দুর্বল হয়ে যাবে। যারা এই আশা নিয়ে কংগ্রেস ভবন বারবার আগুন লাগাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলবো, এভাবে আগুন লাগিয়ে কংগ্রেস ভবন লণ্ডভণ্ড করে কংগ্রেসকে দুর্বল করা যাবে না। কংগ্রেস আরও উদয়পুরের শক্তিশালী রূপে সেখানে আত্মপ্রকাশ করবে। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে শুকনো গাঁজা সহ আটক 2 জন। আটক যুবক যুবতীর নাম রূপেশ কুমার এবং খুশবু দেবী। পূর্ব আগরতলা থানার পুলিশ সোমবার কলেজটিলা পুলিশকে নিয়ে অভিযান চালিয়ে তাদের জালে তুলেছে। মোট 36 কেজি শুকনো গাঁজা তাদের কাছ থেকে আটক করা হয়েছে। একই সাথে 2টি মোবাইল ফোন এবং 3000 টাকা আটক করা হয়েছে। পুলিশের ধারণা তাদের সাথে জড়িত রয়েছে আরও অনেকে। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। খবর ছিল যে 36 কেজি গাঁজা সহ, মানে গাঁজা সহ 2 জন ব্যক্তি যারা বিহারে বসবাসকারী, ওরা ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে যাবে এবং এটা আমাদের যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে সেটা উঠবে। তো সেই অনুযায়ী প্লেন ক্লথে একটা টিম বসানো হয় এবং ঠিক 3টা, 3:30, 4টার দিকে ওরা তখন আসে যোগেন্দ্রনগর স্টেশনে। আসার পর তাদের কাছে কতগুলি লাগেজ পাওয়া যায়, যে লাগেজগুলি খুলে চেক করে ওদের কাছ থেকে 36 কিলোগ্রাম গাঁজা পাওয়া যায়, 8টা প্যাকেট সহ এবং ক্যাশ 3000 টাকা এবং মোবাইল ফোন আছে, 2টো মোবাইল ফোন। অ্যাকর্ডিংলি এনডিপিএস অ্যাক্টের উপর একটি কেস হয়। তাদেরকে আজকে আমরা কোর্টে পাঠাবো এবং পুলিশ রিমান্ডে আনবো। এনে বিস্তারিত গাঁজার সোর্স থেকে আরম্ভ করে এগুলি বাকি যে ফিডব্যাক যেগুলি আছে সবগুলি আমরা বার করে আনবো। এমনি প্রাথমিকভাবে কি জিজ্ঞাসাবাদে কোথায় থেকে তারা এই গাঁজাগুলো নিয়ে যাচ্ছে? প্রাথমিকভাবে আমরা ওরা বিহার নিয়ে যাবে এতটুকু ওরা স্বীকার করেছে। ত্রিপুরার কোথায় থেকে? ত্রিপুরার কোথায় থেকে ওরা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে সেটা আমাদেরকে ভালোভাবে ভেরিফাই করতে হবে। তারা কি ত্রিপুরা না বিহারে? এরা বিহারে। তাদের নাম হচ্ছে রূপেশ কুমার, আরেকজন মহিলার নাম হচ্ছে খুশবু দেবী। কত টাকা বাঁচানো হবে? 3-3.5 লাখ টাকা। ন্যাশনাল স্যাম্পল সার্ভে 75তম বার্ষিক উদযাপিত করা হয় মঙ্গলবার। ন্যাশনাল স্যাম্পল সার্ভে ভারতের তথ্যভিত্তিক নীতি নির্ধারণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ উপলক্ষে রবীন্দ্র ভবনের সামনে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে উদ্যোক্তারা এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরে। लोग एनएसएस के 75 ईयर्स पूरे होने के बाद ये प्रोग्राम भी कर रहे, रैली चला रहे। तो इसमें हम जो एनएसएस का जो कंट्रीब्यूशन है देश के विकास में, वो उसके लिए हम लोगों को अवेयर करने के लिए ये रैली कर रहे हैं। इसमें हमारा जो डिफरेंट सर्वे कंडक्ट करते हैं, जैसे आवधिक श्रम बल सर्वेक्षण, परिवार उपभोक्ता सर्वेक्षण, असंगठित क्षेत्रों के उद्यमों का वार्षिक सर्वेक्षण, उद्योगों का वार्षिक सर्वेक्षण। इसके अलावा हम लोग मूल्य संग्रह और कृषि सर्वेक्षण भी करते हैं। वैश्विक এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।